নমস্কার। হসলা রেডিওতে আপনাদের সকলকে স্বাগত। হসলা রেডিওতে আমরা প্রতিদিনই সিনিয়র স্টোরিজ এবং সিনিয়রদের নিউজ রিডিং বিভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে আসি। আজকের আলোচনা একটু ভিন্ন স্বাদের। আজকের আলোচনার বিষয়বস্তু এলআইসি অ্যান্ড সিনিয়র সিটিজেন্স। আজকে আমাদের হসলা রেডিওতে এই লাইভ ইন্টারভিউতে উপস্থিত আছেন দুজন গেস্ট। একজন আমার অত্যন্ত প্রিয় উজ্জ্বল গোস্বামী মহাশয়, উনি এলআইসি অ্যাডভাইজার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের হসলা রেডিও ইন্টারভিউতে আসার জন্য। হ্যাঁ, নমস্কার জানাচ্ছি সবাইকেই। আর আগাম নববর্ষের শুভেচ্ছা এবং বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, এটাই আমি আশা রাখি। আর আমাদের সাথে আছেন এলআইসি ডেভেলপমেন্ট অফিসার ইপসিত গড়াই স্যার। সকলকে নমস্কার জানাই। আশা করি এই অনুষ্ঠানে এসে এই যে আলোচনার বিষয় একটু নিজে কিছু ইনপুট দিয়ে এইটা আরো ভালো করে তুলতে পারবো। ধন্যবাদ। তো একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই কেন আজকে আমরা এই আলোচনা করছি। তার কারণ এলআইসি নিয়ে একটু মিসকনসেপশন আছে এবং সিনিয়র সিটিজেন এই যে এজটা, বয়সকালটা একটু ভালনারেবল এজ, সেখানে অনেকেই ভুল বুঝিয়ে চলে যায়, ভুল ইনভেস্টমেন্ট মানুষজন করে। তো আমরা চাই যে মানুষ সজাগ থাকুন এবং জেনে বুঝে নিজের জীবনের গোল অনুযায়ী ইনভেস্টমেন্ট বা ইন্স্যুরেন্স ডিসিশনগুলো নেন। আর তার আগে আমি প্রথমে ধন্যবাদ জানাই উজ্জ্বল গোস্বামী স্যার বা আমার দাদা অনেকটাই তো তাকে, কারণ আমাদের যে সিনিয়র সিটিজেন ফেস্টিভ্যাল হয়েছিল বিভিন্ন শহরেই হচ্ছে, তো বিষ্ণুপুরে সিনিয়র সিটিজেন ফেস্টিভ্যালে উনি আমাদের ফাইন্যান্সিয়ালি স্পন্সরশিপ দিয়ে অনেকটা সাহায্য করেছিলেন। এবং আমি প্রথমেই এই ইন্টারভিউ শুরু করব উজ্জ্বল গোস্বামী স্যারকে জিজ্ঞেস করে যে সিনিয়র সিটিজেন ফেস্টিভ্যাল এই অনুষ্ঠানে আপনি যেহেতু উপস্থিত ছিলেন বা হসলার কাজ আপনি মোটামুটি দেখেছেন, তো কেমন লেগেছিল যে সিনিয়র সিটিজেনদের জন্য আপনি উপস্থিত ছিলেন বা কিছুটা আপনি করতে পেরেছেন একটা সমাজসেবামূলক কাজ, কেমন লেগেছে? সত্যি কথা বলতে খুবই ধন্যবাদ জানাই হসলা সংস্থা এবং শ্রদ্ধা এনজিওকে যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর এই অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে সত্যিই খুব ধন্য মনে হয়েছিল। কারণ এই যে কনসেপশন, মানে প্রবীণ মানুষদেরকে নিয়ে যে প্রোগ্রাম, এটা একটা সত্যি নতুন দিক, একটা নতুন ধারা। ওখানে থেকে আমার যত আমার বয়োজ্যেষ্ঠরা আছেন বা ছিলেন তাদেরকে প্রত্যেককে আমার খুব ভালো লেগেছিল এবং অনুষ্ঠানটিও আমি খুব উপভোগ করেছিলাম। আর এখানে কিছুমাত্র কন্ট্রিবিউট করে আমি নিজেকে সত্যি ধন্য মনে করছি। অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা যুক্ত থাকুন। এবার আমি পার্সোনালি যেটা মনে করি যে ইনভেস্টমেন্ট ডিসিশন বা ইন্স্যুরেন্স মেকিং ডিসিশন গুলো একটুখানি ভেবেচিন্তে করা উচিত, যেটা আপনারাও সাজেস্ট করেন, আমিও দেখেছি উজ্জ্বলদার সাথে কাজ করে। তো আজকে যারা আমাদের হসলা রেডিওর রেগুলার শ্রোতা, তাদের উদ্দেশ্যে প্রথমেই এটাই প্রশ্ন আমি জিজ্ঞেস করবো আপনাদের দুজনকেই, যে এলআইসি নিয়ে একটা বেশ ব্র্যান্ড ভ্যালু আছে এবং এত বছর ধরে অনেক ইন্স্যুরেন্স স্কিম এসছে, অনেক ইন্স্যুরেন্স অর্গানাইজেশন এসছে, কিন্তু এলআইসি নিজের একটা জায়গা ধরে রেখেছে এবং একটা ট্রাস্টওয়ার্দি জায়গা, মানে বলা যেতে পারে ইন্স্যুরেন্স জগতে টাটা এলআইসি। কি করে এই জায়গাটা তৈরি হলো? হ্যাঁ, এখন বর্তমানে মানে আমাদের ভারতবর্ষে শুধু নয়, ভারতবর্ষে তো নাম্বার 1 ব্র্যান্ড এলআইসি আছেই, সারা বিশ্বে এখন 4র্থ স্থানে আছে এলআইসি। মানে ফিনান্সিয়ালি দিক বলুন বা ক্লেম সেটেলমেন্ট বলুন বা আদার্স যেসব সার্ভিস আছে, সব দিক দিয়ে এলআইসি এখন আমাদের একদম মানে পর্বতের শিখরে আছে। আমরা যদি এমনি সাধারণ কথা দিয়ে বলি যে এলআইসি বর্তমানে আমাদের হিমালয় যেমন আমাদের ভারতবর্ষকে একটা অনেকটা বিস্তৃত এলাকা জুড়ে হিমালয় আমাদেরকে রক্ষা করছে, সেরকম আমাদের ফিনান্সিয়াল বলুন, সোশ্যাল বলুন, বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক বলুন, সব দিক দিয়ে কিন্তু এলআইসি আমাদের ভারতবর্ষকে রক্ষা করে চলেছে। মানে এমনি বাজারে মানে অনেক সময় কি হয় যে এলআইসি কে নিয়ে বিভিন্ন রকম মানে নেগেটিভ ধ্যান ধারণা অনেকে তৈরি করে দিচ্ছে বা করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু মানে যেটা প্রবাদ প্রবচন আছে, যে এটা একটা হিন্দি প্রবাদ প্রবচন, যে হাতি চলে বাজার, বাকিটা আমি আর বলবো না। তো সেরকমই এলআইসি নিজের পথে সে এগিয়ে অগ্রসর হয়ে চলেছে, বাকি কে কি বলছে সেটাতে এলআইসির অত মাথা ব্যথা নেই। এলআইসি তার, যেমন ধরুন এলআইসির বর্তমানে সম্পদ হচ্ছে 7 লাখ কোটির ওপরে, মানে মার্কেট ক্যাপিটাল, যেখানে আদার্স কোম্পানি, সব অন্যান্য কোম্পানি ধরুন ম্যাক্স লাইফ বলুন, আইসিআইসিআই বলুন, এইচডিএফসি লাইফ বলুন, এসবিআই লাইফ বলুন, এদের সবাইকার মিলিয়ে সেখানে 3.8 লাখ করোড়। হ্যাঁ, মানে ভীষণ বড় ডিফারেন্স। আর ডেথ ক্লেম বা এমনি ম্যাচুরিটি ক্লেম
সেই দিক দিয়েও বলুন, হুম। সেখানে কিন্তু এলআইসি সর্বোচ্চ স্থানে আছে। একটা 2021-22-এর রিপোর্ট আমি বলছি, হুম। যেখানে আদার্স কোম্পানি যেগুলো আছে, যেমন এইচডিএফসি লাইফ, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, হ্যাঁ, তারপরে কোটাক মাহিন্দ্রা, অ্যাক্সিস ম্যাক্স লাইফ, পিএনবি মেট লাইফ, এগুলো যেগুলো আছে, হুম। সেখানে সর্বোচ্চভাবে ক্লেম সেটেল করেছে এলআইসি। হুম। এটা হচ্ছে আপনার প্রায় 18,397.77 কোটি টাকা, যেটা পার্সেন্টেজ অনুযায়ী হচ্ছে 98.5%। যেখানে অন্যান্য কোম্পানি তারা সেখানে কেউ 96%, কেউ আপনার 98%, কিন্তু এই 96-98%টাও হচ্ছে কোথায় না ওদের ক্লেম সেটেলের নিরিখে। যেমন ওরা ক্লেম সেটেল করেছে কেউ 32,811 কোটি টাকা, হুম। কেউ করেছে 1,389 কোটি টাকা, কেউ করেছে 1,950 কোটি টাকা। সেখানে এলআইসির ক্লেম সেটেলের পরিমাণটা অনেকটাই বেশি, 18,397.77 কোটি টাকা। হুম। না, খুব ভালো ডেটা প্রেজেন্ট করলেন। তো আমার একটা সাধারণ প্রশ্ন, আমাদের যেহেতু সিনিয়র সিটিজেনদের নিয়ে কাজ, ওনাদেরকে জাগরুক করা, ওনাদের সজাগ করা আমাদের কাজ, এলআইসি সিনিয়র সিটিজেনদের জন্য প্রযোজ্য? অবশ্যই। এলআইসিতে যে প্রোডাক্টগুলো আমরা মেনলি আছে এলআইসিতে, সেগুলো সব ধরনের স্তরের মানুষের জন্য। হুম। যেমন এখানে যে সিনিয়র সিটিজেনদের কথা উঠে এলো, হুম। ওনাদের জন্য আমাদের মেন ফোকাস হয় পেনশন বা অ্যানুইটি পলিসি। হ্যাঁ। তো সেই জন্য আমাদের সব থেকে ভালো যে পলিসিগুলো এখন চলছে সেটা হচ্ছে জীবন অক্ষয় হুম। এবং জীবন শান্তি। জীবন অক্ষয় হচ্ছে প্যারালাল টু এমআইএস পলিসি, যেটা আমরা প্রচলিতভাবে জেনে থাকি। আচ্ছা। আজকে আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা হুম। আমি এলআইসিতে ইনভেস্ট করলাম, হুম। সেটা আমায় কি করবে, ইমিডিয়েটলি পরের মাস থেকে, চাইলে পরের মাসে, যেমন আমার মোড হোক, কোয়ার্টারলি হোক, হাফ ইয়ারলি হোক, ইয়ারলি হোক, আমি যেমন চাইবো সেই অনুযায়ী একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট রেটে হোল লাইফ লং আমি যতদিন বেঁচে থাকবো, এবং যদি আমি চাই আমি এবং হোল লাইফ লং আমার অবর্তমানে আমার ওয়াইফ হোল লাইফ লং হুম। টাকাটা এনজয় করতে পারবো অ্যাজ পেনশন, এবং তারপরে সেই টাকাটা ফেরত যাবে আমার নমিনির কাছে। হুম। শান্তির সঙ্গে একটা ছোট ডিফারেন্স, শান্তিতে আমি টাকাটা ইনভেস্ট করে কিছুদিন এলআইসিতে আমি হোল্ড করে রাখতে পারি, হুম। যাতে আমার ইন্টারেস্ট রেটটা বাড়বে। হুম। নর্মালি টাকাটা যেহেতু ইনভেস্ট হচ্ছে, একটা সার্টেন বেটার রেট অফ ইন্টারেস্ট পাওয়া যাবে, এবং সেটা একদম সেম হুম। হচ্ছে আপনার পুরো লাইফ লং আমি, এবং আমি চাইলে জয়েন্ট লাইফে এনজয় করতে পারি। যদি একটা ছোট এক্সাম্পল ধরি, জীবন শান্তির ক্ষেত্রে যদি আমি টাকাটা 1 বছর ডেফার করি, হুম। তাহলে সেখানে ইন্টারেস্ট রেট হবে 60 বছর বয়সের জন্য 7.09%, ওটা গ্যারেন্টেড এবং এটা হচ্ছে গ্যারেন্টিড। লাইফ। আজকে যদি আমি 61 বছর বয়স বা 60 বছর বয়সে যদি ধরি, 60-এ যদি এটা পারচেস করি, আমার যদি এজ 80 হয় কি 90 হয়, 30 বছর 40 বছর যতদিনই পলিসিটা চলুক, আমি কিন্তু এই ইন্টারেস্ট রেটটা পেয়ে যাবো, বাহ। ইররেসপেক্টিভ অফ এনি ফ্লাকচুয়েশন অফ ইন্টারেস্ট রেট। মানে ইনফ্লেশনটাকেও ধরে মানে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট adjust করছে করছে, বাহ। একদম। হ্যাঁ, এবং এটা চাইলে কাস্টমার 5 বছর পর্যন্ত ডেফার করতে পারে। আচ্ছা। হুম। হ্যাঁ, আমি একটু মাঝখানে বলি যে এই এই স্কিমগুলো ধরুন অনেকেই আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন বা রিটায়ার্ড পার্সন যারা আছেন, অনেকেই রিটায়ার্ডের পরে একটা হিউজ অ্যামাউন্ট তারা পান। হুম। সেই অ্যামাউন্টটাকে অনেকেই হয়তো এমআইএস এ ফিক্সড করে দেন। হুম। আমি বলবো এমআইএস এ ফিক্সড করুন, সেটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট করুন, 5 লাখ 10 লাখ করুন, হুম। কিন্তু বাকি অ্যামাউন্টটা আমার মত অনুযায়ী বলছি, ওই অ্যামাউন্টটা আপনি জীবন শান্তি বা জীবন অক্ষয়ে করুন। কেন না, আপনি এমআইএস করলে হয়তো বড়জোর 5 বছরের জন্য করবেন। হুম। 5 বছরে আপনাকে হয়তো রেট অফ ইন্টারেস্ট দিল 7% কি 7.5% কি 7.5%, যাই হোক, হুম। সেটা 5 বছরের জন্য আপনার গ্যারেন্টেড হলো। হুম। কিন্তু ওই আরেকটা অ্যামাউন্ট আপনি যদি জীবন শান্তি বা জীবন অক্ষয়ে রাখেন, তাহলে আপনার কি হবে, ওই যে রেটটা সেটা কিন্তু আপনার লাইফ লং গ্যারেন্টেড থেকে যাবে। আর এর সাথে জীবন শান্তি আপনি যদি করেন, যদি ধরুন 2 বছরও ডিফার্ড নেন, হুম। তাহলে সেখানে রেট অফ ইন্টারেস্টটা অনেকটাই বেড়ে যাবে। ধরুন আপনি একটা 10 লাখ টাকার জীবন শান্তি পারচেজ করলেন, হুম। সেখানে আপনি যদি 60 বছর বয়সেও নেন, সেক্ষেত্রে আপনি যদি অন্তত 2 বছর ডিফার্ড নেন, হুম। সেটা আপনার 7.74% আপনার রেটটা আসবে, রেট অফ ইন্টারেস্ট, এবং এটা লাইফ টাইম গ্যারেন্টেড। তাহলে আপনি এমআইএস এ
যেখানে আপনি হয়তো 7% পাচ্ছেন, হুম সেটা হয়তো 5 বছরের জন্য গ্যারেন্টেড হলো, হুম কিন্তু এটা আপনার লাইফ লং গ্যারেন্টেড হয়ে গেল। বাহ, আর আরেকটা কথা, হুম যে জীবন শান্তি, এটা আপনি আপনার যারা নির্ভরশীল আছে, ধরো আপনি কোনো নাতির নামে, যার 30 বছর বয়স হয়ে গেছে, হুম বা নাতনির নামে বা মেয়ের নামে, হুম তাদের নামেও করাতে পারবেন। এবং আচ্ছা তাদের নামে যদি করান, তাহলে সেখানে রেট অফ ইন্টারেস্ট এবং ডিফার্টমেন্ট পিরিয়ডটা যদি একটু বেশি নেওয়া যায়, হুম রেট অফ ইন্টারেস্ট অনেকটা তারা বৃদ্ধি পাবে, এবং আচ্ছা সেটা লাইফ লং গ্যারেন্টেড। বাহ, খুব ভালো। এই উদাহরণগুলো আমার মনে হয় খুব কাজে লাগবে যারা শুনছেন। আমার পার্সোনালি মনে হয় যে আমাদের ইয়াং জেনারেশন একটু মিউচুয়াল ফান্ডের যে এসআইপি কনসেপ্ট, সেইটার দিকে একটু বেশি আকৃষ্ট হয়, যে আমরা প্রতি মাসে মাসে স্যালারি কিছু পার্টকে সরিয়ে রাখবো, এসআইপি তে করবো। তো এসআইপি ওরিয়েন্টেড ইয়াং জেনারেশনের জন্য বা সিনিয়র সিটিজেনদের জন্য এলআইসির কি কি স্কিম আছে, বা কিছু ওই ধরনের ভাবছে কি এলআইসি? হ্যাঁ, এলআইসিতে এই ধরনের স্কিম অবশ্যই আছে। প্রধানত যদি দেখা যায়, এই ধরনের দু ভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে যেটা রেগুলার এসআইপি, যেটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হিসাবে তারা ইনভেস্ট করছেন। হুম। আজকে উনি পলিসিটা পারচেস করছেন। হুম। মিনিমাম যেটা আমাদের প্ল্যান পলিসি অ্যামাউন্ট, যেটা 2500 মানে 2500 পার মান্থ ইনভেস্ট হচ্ছে। হুম। এবং ওইটা আসছে ইন্ডেক্স প্লাস পলিসি আন্ডারে। আচ্ছা এই পলিসিটা আপনার ইনভেস্টমেন্টটা হয় নিফটি 50 এবং নিফটি 100 মতো সেগমেন্টে। এইটা আপনি আজকে যদি পারচেস করেন, মিনিমাম 10 বছর টার্ম থেকে মিনিমাম 30 বছর টার্ম আপনি নিতে পারেন। হুম একটা সুবিধা হচ্ছে, এটার লিকুইডিটি আপনার টার্মের উপর ডিপেন্ড করে না। আপনি 5 বছর লক ইন পিরিয়ড আছে, তারপরে আপনি যে কোনো সময় এই টাকাটা আপনি চাইলে উইথড্র করতে পারেন। যাই হোক, মেন ফিচার্সে আসি। হুম। এটা যেহেতু ইউনিট লিঙ্ক ইনভেস্টমেন্ট, হুম। এটার রিটার্ন যেমন রিস্ক আছে, যেমন মার্কেট ফল হলে টাকা বাড়বে, মার্কেট নামলে টাকা কমবে। কিন্তু যেহেতু এটা এলআইসির মতো একটা সংস্থার কাছে ইনভেস্ট হচ্ছে, আমরা এই অ্যাসুরেন্স দিতে পারবো যে টাকাটা তার কোনোদিনও তার ইনভেস্টেড অ্যামাউন্টের থেকে কম হবে না। আচ্ছা হুম যেটা হচ্ছে একটা মেন প্রায়োরিটি আজকের দিনে। আজকে যদি মার্কেট যদি ফল করে, আমার টাকাটা কমে যেতে পারে, কিন্তু এখানে সেটা নেই। আমি 5 বছরের পর থেকে 6th ইয়ার থেকে গ্যারেন্টিড 3%, 6% এমনি করে করে অ্যাডিশন দেবো। 10th ইয়ারে 6, 15th ইয়ারে 9, এমনি করে করে আমার গ্যারান্টি এডিশন হবে। মানে আমার কমার কোনো স্কোপ নেই। প্লাস আমার সুইচিং অ্যালাউড আছে, যে আমি নিফটি 50-তে হচ্ছে আমার একটু কম্পিটিটিভ রিস্ক কম নিফটি 100-এর চেয়ে, তাহলে আমি নিফটি 100 থেকে নিফটি 50-তে যে কোনো সময় সুইচ করতে পারি। বছরে 4টে আমি সুইচিং ফ্রি। শুধু তাই নয়, ইন্স্যুরেন্স হচ্ছে আপনি বছরে যত প্রিমিয়াম দেবেন তার 10 গুণ লাইফ ইন্স্যুরেন্স হিসাবে দেওয়া হবে। এবং এটা এসআইপি তে সাধারণত নেই। দেওয়া নেই। আরেকটা আছে, আপনি যে কোনো সময় পলিসি থেকে আপনার দরকার হলে আপনি টাকা উইথড্র করতে পারেন, কিন্তু আপনার লাইফ রিস্ক কমবে না। এটা একটা খুব ভালো জায়গা, যেখানে আমি দরকারের সময় আমি নিজে টাকা পাচ্ছি, কিন্তু আমি ইন্স্যুরেন্সটাও সঙ্গে পাচ্ছি, যেটা আমি অন্য কোথাও দিতে পারবে না। খুব ভালো। তো আমার একটা প্রশ্ন আছে উজ্জ্বলদা তোমাকে, যে আমি তোমার সাথে কাজ করেছি পার্সোনাল লেভেলে, আমি এলআইসি কিছু স্কিমেও আছি। তো অনেক মানুষই এলআইসি তে এত বেশি স্কিম আছে, আর এটা পার্সোনালাইজ, এটা ভালো সাইন এটা এলআইসির, যে বিভিন্ন স্ট্রাটার মানুষ, যে বিভিন্ন ইকোনমিক স্ট্রাটার মানুষ আছে, তাদের সবার কথা ভেবে কিছু না কিছু একটা প্ল্যান বানিয়ে রেখে। অবশ্যই। কিন্তু সাধারণ মানুষের কাছে এটা আবার কনফিউশন, যে কোন স্কিমটা নেবো। তো তুমি একটু গাইড করে দাও, কি করে এই ডিসিশন মেকিংটা করবে মানুষ। হ্যাঁ, আমরা আলোচনার প্রথম দিকে প্রবীণ নাগরিকদের ব্যাপারে বেশি আলোচনা করলাম, কিন্তু এলআইসি তে বর্তমানে প্রায় 25টা পলিসি রানিং আছে, এবং এই 25টা পলিসি বিভিন্ন সেগমেন্টের, মানে ইনকামের যারা করেন আর কি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন লোকের প্রয়োজন অনুযায়ী এই স্কিমগুলো আমরা তাদেরকে রেকমেন্ড করি। যেমন ধরুন, ওই সিনিয়র সিটিজেনদের তো বললামই, এমনি সাধারণ যারা একটু ইয়ং এজ আছে, তাদের ক্ষেত্রে লাইফ রিস্কটা আমার মনে হয় বেশি কভার করা দরকার। সেক্ষেত্রে কিছু টার্ম পলিসি আছে, যুবা টার্ম, যুবা টেক টার্ম, এগুলো তারা নিয়ে রাখতে পারে। এগুলোতে কি হবে, অল্প পয়সাতে লাইফ কভারেজ অনেকটা দেয়। হ্যাঁ, সেখানে মিনিমাম 50 লাখ 25 লাখ লাইফ কভারেজ আছে। এগুলোর হয়তো কোনো ম্যাচুরিটি নেই, কিন্তু পরিবারের আর্থিক মানে সুরক্ষার কথা ভেবে এই প্ল্যানগুলো, মানে যারা ইয়ং এজের যারা আছে তারা এগুলো নিতে পারে। আর এমনি সাধারণত আরো কিছু আমাদের এন্ডোমেন্ট প্ল্যান আছে, কিছু গ্যারেন্টেড ইনকাম প্ল্যান আছে। গ্যারেন্টেড ইনকাম বলতে
যেমন জীবন উৎসব একটা প্ল্যান লঞ্চ করেছে, এটাতে মিনিমাম 50,000 ইনকাম আমি আজীবন বছরে করতে পারবো। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম দিয়ে, সেটা 5 বছর 10 বছর ম্যাক্সিমাম 16 বছর পর্যন্ত প্রিমিয়াম দেওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে এখানে লাইভ কভারেজ থাকছে, গ্যারান্টেড এডিশন থাকছে। আমি হয়তো একটা 30 বছর বয়সে কোনো ছেলেকে এটা হয়তো প্রপোজ করলাম, সে হয়তো নিল, সে 10 বছর প্রিমিয়াম দিল, 2 বছর মাত্র তাকে ওয়েটিং করতে হয়, তারপরেই কিন্তু সে আজীবন মিনিমাম 50,000 করে এটার একটা ইনকাম পাবে। প্লাস সে যতদিন বাঁচবে এটা পাবে। এবার ধরুন আমি যদি একটা মানুষের স্প্যান 100 বছর ধরি, 100 বছরই পাবে। আর 100 বছরের আগে যদি কোনো মানুষ, সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটে গেল, হ্যাঁ, মানে আনএক্সপেক্টেড কোনো ঘটনা, সেক্ষেত্রে তার ফ্যামিলি যে অ্যামাউন্টটা করেছিল সেই অ্যামাউন্টের সাম এশিওরড সে পাবে এবং তার সঙ্গে কিছু গ্যারান্টেড এডিশন পাবে। আচ্ছা, এখানে একটা ছোট এডিশনও করা যেতে পারে, এটা আপনি শুধু ইন্স্যুরেন্স প্রোডাক্ট না হিসাবে আপনি পেনশন পলিসি হিসাবেও বিক্রি করতে পারেন। এটা আমি কাইন্ড অফ এক্সাম্পল যদি দিই, আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমি আমার মেয়ের নামে পলিসিটা পারচেস করেছি। তাহলে কি আমি তার 18 বছর বয়স হওয়া না পর্যন্ত সে টাকাটা যে হাতে পেতে পারে না, তার এই অ্যামাউন্ট অফ পাওয়ার কথা নয়। তো তার যখনই 18 বছর বয়স হলো, আমার পলিসি ম্যাচুরিটি হচ্ছে সেই টাইম, তাহলে কি আমি তাকে লাইফ লং একটা, তার জন্মদিনের দিন আমি সেই পলিসিটা যদি করে রাখি, লাইফ লং তাকে আমি একটা আশীর্বাদ হিসাবে বলতে পারেন, সে হয়তো আমার অবর্তমানে সে ওই টাইমে ওই টাকাটা এনজয় করতে পারবে যে হ্যাঁ আমার মা বাবা আমার জন্য এটা করে দিয়ে গেছে। এটা একটাই খুব ভালো। তো আমার যারা শুনছেন এই হসলা রেডিও অনুষ্ঠান, তাদেরকে এটাই বলবো যে আমার যেটা ভালো লাগে যে আন্তরিকতা, বিশেষ করে উজ্জ্বলদার, আমি কখনো ইন্টারভিউ এর মাঝখানে আপনি থেকে তুমিতে চলে এসে সেটা আমিও বুঝতে পারিনি, পরে রিয়েলাইজ করলাম। তো আমি এটাই অনুরোধ করব দর্শক বা শ্রোতা সকলকেই যে এলআইসি সম্বন্ধে ভাবুন, এবং উজ্জ্বলদার মতো যারা এলআইসি অ্যাডভাইসার আছেন তাদের, বা ইপসিতদার মতো যারা আছেন তাদের সাথে কথাবার্তা বলুন। ইনভেস্টমেন্ট করতেই হবে, নিতেই হবে এরকম না, কিন্তু জেনে রাখা ভালো, অ্যাওয়ারনেস, যেটা আমরা হসলাতে বারবার বলি যে মোবাইল সম্বন্ধে জানুন, ইনভেস্টমেন্ট ডিসিশন সম্বন্ধে জানুন। কারণ আমাদের বাবা দাদুরা জেনারেশন যেটা, তারা প্রচন্ড চিট ফান্ড এর কবলে পড়েছে। আমি সিনিয়র সিটিজেনদের এটাই বলি যে আপনারা বিচক্ষণতা আছে ঠিকই, কিন্তু যেখানে দেখানোর দরকার সেখানে দেখান না। আপনারা ভুল জিনিসে ট্রাস্ট করেন আর ঠিক জিনিসে ট্রাস্ট করেন না, তাই না? তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্যই আমরা এই আলোচনাটা করছি, এটা ইউনিক আলোচনা যেটা জেনারেলি হয় না, তাই না? তো উজ্জ্বলদা, আমি তোমাকে এটাই জিজ্ঞেস করবো যে বিভিন্ন ক্যারিয়ার স্কিম ছিল তোমার, ক্যারিয়ার অপশন ছিল তোমার কাছে, আমি তোমার ছোট থেকে চিনি, তো এলআইসি অ্যাডভাইসার হিসেবে এই কতটা স্যাটিসফাইং এই ধরনের যে কাজ করছে? ধরো একটা ক্যারিয়ার অপশন হিসেবে আমরা কিছু ক্যারিয়ার কাউন্সেলিং করি, হ্যাঁ, রিহ্যাব সেন্টার ইউথদেরও করি। যদি কেউ ভাবছে এই অ্যাঙ্গেলে আমি যাব, তাহলে ক্যারিয়ার স্যাটিসফ্যাকশন কতটা তোমার দিক থেকে তুমি বলো? একদম, মানে আমি আমার যখন কলেজ লাইফ আমি শেষ করলাম, কলেজ লাইফের পরে আমি কম্পিউটার লাইনেও এসেছিলাম, সেখানে 3-4 বছর আমি কম্পিউটার ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম। কিন্তু তারপরে আমার বাবা দেহ রাখার পরে আমার লাইফটা একটা কেমন হ্যাজার্ড হয়ে গেল, মানে আমি ঠিক খুঁজে উঠতে পারছিলাম না আমি কি করব। নিজেদের ব্যবসা আছে, সেই ব্যবসা করব না কোন দিকে যাব। আধ্যাত্মিক লাইন, বাবা ছিলেন আমার আধ্যাত্মিক লাইন, বাবা মানে একজন গোস্বামী ছিলেন। তো আমি ঠিক মানে করে উঠতে পারছিলাম না কোন দিকে যাব। তারপরে আমাকে সেই পথটা দেখালো এলআইসি। হ্যাঁ, তো আমার আগের যিনি ডেভেলপমেন্ট অফিসার ছিলেন সমরেন্দু সাহা, উনি আমাকে একদিন প্রপোজ করলেন। তো আমি সেটা 2-3 দিন ভাবার পরে আমি কিন্তু একদম এলআইসিতে এসেছি। এবং এলআইসিতে এসে উনি আমাকে প্রথম বলেছিলেন যে এলআইসি এমন একটা সেক্টর বা এলআইসি এজেন্সি আর কি, বিশেষ করে এলআইসি এজেন্সি, যে এখানে মানে ইনকামটা আনলিমিটেড। হ্যাঁ, আমি যদি কোনো সংস্থাতে কাজ করতাম আমাকে হয়তো একটা লিমিটেড বেতন দিত, সেটা 20,000, 25,000, 50,000 যাই হোক, কিন্তু এখানে ইনকাম আনলিমিটেড। আমি যতটা করতে চাইবো আমি ততটা ইনকাম করতে পারবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে একটু পরিশ্রম করতে হবে, মানুষের সঙ্গে মেলামেশা করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। হ্যাঁ, সৎভাবে এই ব্যবসাটা হচ্ছে মানে এই এজেন্সি লাইফটা হচ্ছে সততার লাইফ। এখানে মানুষের সঙ্গে কোনো প্রতারণা, কোনো মানে দুর্ব্যবহার এগুলো করা চলে না। মানুষকে সঙ্গে নিয়ে চলতে হয়, সবাইকার সাথে ভালো ব্যবহার, সৎ ব্যবহার, সবাইকে ভালোবেসে এভাবে চলতে হয়। আর আমি সত্যি কথা বলছি কি, আমি মানে সত্যি খুব স্যাটিসফাইড, কারণ এই রোজগারটা আমি হয়তো করতে পারতাম না। আমি আজকে যে জায়গায় যেভাবে রোজগার করি আমি, এবং এটা আমার খুব ভালো লাগে পার্সোনালি। আমি আমার যারা সব আছে অনেকে, তাদেরকেও যারা আমার কাছে অ্যাডভাইস নেয় বলি, হ্যাঁ এজেন্সি লাইফ খারাপ নয়, কিন্তু এই উপদেশগুলো মেনে চলতে হবে, যে মানুষের সঙ্গে সৎ ব্যবহার, সৎভাবে, অসৎ উপায় কোনো অবলম্বন করা চলবে না। কারণ এখানে হচ্ছে সবটাই কাঁচা টাকার ব্যাপার। আমাকে মানুষ বিশ্বাস করে চেক দিয়ে দিচ্ছে,
বিশ্বাস করে প্রিমিয়ামের টাকা দিয়ে দিচ্ছে, কেউ 50,000, কেউ 30,000। তাই সেগুলোকে নিয়ে আমি যদি অন্যভাবে সেগুলোকে ব্যবহার করি, তাহলে তো আমি প্রতারক হই। সেই জায়গাগুলোকে মানে সাবধানতার সঙ্গে ওই জায়গাগুলোকে পেরিয়ে আসতে হবে। এবং শুধু হ্যাঁ, এবং একটা জিনিস, এটা হয়তো আমাদের একটা দায়িত্ব, এটা যেখানে সামাজিক দায়িত্ব একদম ভারতবর্ষের মতো জায়গায় আমাকে বাইরে বেরাতে গেলে মোটর বাইকের ইন্স্যুরেন্স লাগে, জেনারেল ইন্স্যুরেন্স করতে হয়। সেখানে আমার লাইফের যদি ইন্স্যুরেন্স না থাকে, যেটা আমার কাছে, আমার এবং আমার ঘরের লোকের কাছে সব থেকে বেশি মূল্যবান, আমার অবর্তমানে অ্যাজ আ ব্রেড আর্নার যদি তাদেরকে আমি সাপোর্ট না করতে পারি, সেটা একটা খুব খারাপ দিকে হয়ে যায়। অনেকগুলো পরিবার ভেসে যায়। কি কেন? তারা বীমার ব্যাপারে জানেন না সেভাবে। তারা হয়তো এটা মানি ইনভেস্টমেন্টে শুধু একটা পার্ট ধরে নিয়েছেন। শুধু এটা ইনভেস্টমেন্ট নয়, এটা একটা আমার দায়িত্ব, যেটাকে আমি নিয়ে এগাতে হবে, আমার পরিবারকে আরো স্ট্রং করতে হবে এভাবে। আর এখন আমি এর সাথে আরেকটা বলি, এখন দেখবেন ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট এই দুটোর মধ্যে মানুষের একটা কনফিউশন হয়ে গেছে। অনেকের কাছে গিয়ে আমরা যখন বলি, প্রপোজ করি, না এলআইসিতে কি আছে, ইন্স্যুরেন্সে কি আছে, মানে এই জায়গাটাকে অ্যাভয়েড করে যায়। কিন্তু ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট কিন্তু দুটো আলাদা। ইনভেস্টমেন্ট হচ্ছে আমি একটা লামসাম টাকা সেখানে কোথাও আমি ইনভেস্ট করলাম, করে সেখান থেকে আমি কিছু আর্ন করলাম। কিন্তু ইন্স্যুরেন্সটা হচ্ছে মানে একটা গাছের থেকে বিভিন্ন রকম, আপনি যেমন আম গাছ ধরুন বা তাল গাছ ধরুন, একটা আম গাছ লাগালে আপনি সেটার থেকে আমও খাচ্ছেন, আমের ছায়া, আম গাছের ছায়া অনুভব করছেন গ্রীষ্মকালে, প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে। প্লাস আপনার যখন গাছটার বয়স হয়ে যাচ্ছে, সেই গাছের থেকে আপনি কাঠের সেখান থেকে আসবাবপত্র তৈরি করতে পারছেন, সেখান থেকে একটা মূল্য পাচ্ছেন। বা আমি যদি তাল গাছের সঙ্গে তুলনা করি, তাল গাছেও দেখবেন আপনি হয়তো যখন তাল গাছ বড় হতে সময় লাগে, হ্যাঁ, যখন বড় হলো সেটার থেকে আপনি তালও পাচ্ছেন, তালের যে শাঁস সেটাও আমরা ছোটবেলায় খেয়েছি। আবার লাস্টে ওই তালের ইয়ের থেকে পাখা হয়, আবার তাল ওই যে কাঠটা সেটার থেকে প্রচুর উপাদান তৈরি হয়। তো সেরকম ইনভেস্টমেন্টে কিন্তু অতগুলো জায়গা নেই, কিন্তু ইন্স্যুরেন্সে এতগুলো জায়গা আছে। আপনি একটা ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনি আপনার জীবনের পরিবারের আর্থিক সুরক্ষাকে আপনি নিশ্চিত করছেন, প্লাস আপনার টাকাটা এলআইসির মতো জায়গাতে ইন্স্যুরেন্স করলে আপনি একটা সুন্দর সুরক্ষিত জায়গায় থাকলেন। প্লাস এই যে পলিসিগুলো, এগুলো একটা হচ্ছে লং টার্ম গোল যাকে বলে, লং টার্ম গোল, যে আমি আজ থেকে 20 বছর পরে একটা আমার একটা কোনো পয়সা আসবে, হ্যাঁ, তখন হয়তো সেটা আমার বিরাট কোনো কাজে লেগে গেল, আমার কোনো মেয়ের বিয়ে দেবো, কি আমার ছেলের পড়াশোনার কাজে, এগুলো তখন খুব কাজে দেয়। এগুলো বিভিন্ন স্তরের মানুষ এগুলোকে এখান থেকে উপকার পেয়েছেন, উপকৃত হচ্ছেন। একদম। এবং সেই জন্যই এত বেশি এলআইসি স্কিম চলছে না। তো এটাই আমি অনুরোধ করবো দর্শকদের, যে বাইনারি জাজমেন্টে যাবেন না, এটা ভালো ওটা খারাপ না, বা কে কি বলে দিল সেটা না করে, যদি এলআইসি সম্বন্ধে জানতে হয় এক্সপার্টদের ইনপুট নিন, তারপরে আপনি নিজের মাথা লাগান। আপনার যদি মনে হয় আপনার জন্য প্রযোজ্য নেবেন, না প্রযোজ্য হলে নেবেন না। কিন্তু একটা জিনিস যখন এতদিন ধরে চলছে, সেটা খারাপ হবে কি করে? কারণ না কারো উপকার করছে অবভিয়াসলি। আচ্ছা, এবার তোমাদের একটু পার্সোনাল লাইফের দিকে আসবো। উজ্জ্বলদা, বিশেষ করে আমি তোমাকে যেহেতু চিনি আধ্যাত্মিক লাইনে, তুমি, আমার পার্সোনালি মনে হয় যে তুমি হয়তো কিছুটা এগিয়ে আছো, তুমি হয়তো অস্বীকার করবে হাম্বেলনেসের জন্য, বাট তোমাদের বাড়ির আদি পুজো, তারপরে তোমার যে আরতি করো, বা তুমি যে গান করো, তোমার একটা গানও শুনবো শেষের দিকে। তো এইটা তোমার যে কর্মজীবনের পাশাপাশি এটাকেও যে তুমি একটা সুন্দরভাবে ব্যালেন্স করে রেখেছো। আমি তোমার বাড়ির পুজো অ্যাটেন্ড করেছি, হ্যাঁ, আমার বাড়ির অনেকেই করেছে, তো ওরা অভিভূত হয়ে গেছে তোমাদের ভক্তি ভাবে, তোমাদের আতিথেয়তাতে। তো এইটা নিয়ে একটুখানি বলো। না, অ্যাকচুয়ালি কি, মানে আমরা ছোটবেলার থেকেই, আমি মোটামুটি 45-এর উপরে রান করছি, 45-এর উপরে। তো আমরা যখন ছোট ছিলাম, আমাদের তো কুলদেবতা হচ্ছে আমরা নিত্যানন্দ বংশীয়, হ্যাঁ, নিত্যানন্দ প্রভুর আমরা হচ্ছে 17তম পুরুষ। হ্যাঁ, তো আমাদের বাড়িতে নিত্যানন্দ প্রভুর আর মহাপ্রভুর দুজনেরই বিগ্রহ আছে, নষ্টধাতুর বিগ্রহ। তো ওখানে আমাদের নিত্য পুজো হয়। 3 জায়গাতে সেবা হয় আর কি, আমাদের বিষ্ণুপুরে হয়, মরারে হয়, আর বিশরা বসন্তপুর, এই 3 জায়গাতে সেবা কাজ চলে আর কি। সেখানে আমাদের বিষ্ণুপুরে থাকেন 9 মাস, মরারে থাকেন 1 বছর, আর ওই বিশরাতে থাকেন 3 মাস। এইভাবে আমাদের রোটেশন চলে সেবা কাজে। তো আমরা ছোটবেলার থেকে আমার বাবা জ্যাঠামশাই তাদেরকে এই আধ্যাত্মিক লাইনে দেখে এসছি, তাদের নাম গান শুনেছি। আমাদের প্রত্যহ সন্ধ্যা আরতি কীর্তন সবাই মিলে আমরা বসে, হ্যাঁ, আমি খোল বাজাতাম,
কি আমি না থাকলে আমার দাদা বাজাতো বা আমার বাবা বাজাতেন, খোল করতাল নিয়ে সবাই মিলে সংকীর্তন করতাম। তো আধ্যাত্মিক ব্যাপারটা হচ্ছে কি, এটা মানে অভ্যাস করতে করতে এটা কিন্তু ভেতরে প্রবেশ করে যায়। হ্যাঁ, শ্রবণ শ্রবণ করতে করতে, কীর্তন করতে করতে এটা প্রবেশ করে যায়। এটা কিছুটা জন্মার্জিত, আবার কিছুটা অভ্যাসবশত। হ্যাঁ, জন্মার্জিত যা অনেকেই হয়, পূর্বপুরুষ সব তারা বিভিন্ন ভাবে ইয়ে হয়ে আসছেন। আর অভ্যাসবশত বলতে প্রথম প্রথম আমি হয়তো আমার নামে রুচি আসবে না, ভক্তিতে ভক্তি আসবে না, কিন্তু অভ্যাস করতে করতে কিন্তু মানুষ সেই আধ্যাত্মিক ইয়েতে চলে আসেন। হুম। যেমন একটা আমার গল্প পড়েছিলাম, সম্ভবত ঠাকুর রামকৃষ্ণ দেবেরই আর কি। তো এক চোর চুরি করবার জন্য রাজার মহলে ঢুকলেন। কিভাবে ঢুকলেন না, সাধু বেশে। হ্যাঁ, নিজেকে মানে গেরুয়া বসন, দাড়ি দুড়ি সব ইয়ে করে তিনি ঢুকলেন। এবারে সে প্রতিদিনই চেষ্টা করছে, হ্যাঁ, যে আজকে রাত্রেবেলায় অবশ্যই আমি এখান থেকে চুরি করব, সব ধন সম্পদ নিয়ে যাব। আর এবারে রাত্রেবেলা তো সে প্রহরীদের ইয়েতে পারলো না। এইভাবে মাসাধিক্রম অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু সে দিনের বেলায় তাকে দেখাতে হচ্ছে সবাইকে যে সে আধ্যাত্মিক লাইনের লোক, বিভিন্ন রকম পূজা অর্চনা, ধ্যান, জপ তপ করছেন। তো এই যে 1 মাস ধরে এই সফল হচ্ছে না, কিন্তু এই দিনের বেলায় যে এরকম জপ তপ করছেন, নাম করছেন, করতে 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 সে তারপরে তার মনে কি হলো যে আমি কি জন্য এসেছিলাম, মানে সে তার ইয়েটাই ভুলে গেল, দিয়ে সে আধ্যাত্মিক লাইনে চলে এলো। হ্যাঁ, তখন মানে ভগবানের ভক্ত হয়ে গেল সে। তো আধ্যাত্মিকতা হচ্ছে এইরকমই, কিছুটা জন্মার্জিত, হ্যাঁ, ভগবত কৃপা এটাও থাকতে হয়। ভগবত কৃপা না হলে অহৈতুকিক কৃপা বলে যেটাকে আর কি। হ্যাঁ, এটা একটা মহাপ্রভুর অষ্ট শিক্ষার মধ্যে একটা শিক্ষা আছে। ওই নন্দ তনুজ কিঙ্কর পতিতং মাং বিষমে ভবাম্বুধ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধুলি সদৃশ বিচিন্তয়। এটার বাংলা হচ্ছে, হ্যাঁ, ওই নন্দতনুজ কিঙ্কর পতিতং মাং বিষমে ভবাম্বুধ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধুলি সদৃশ বিচিন্তয়। তোমার নিত্য দাস আমি তোমায় পাশরিয়া পড়িয়াছি ভবার নভে মায়াবদ্ধ হইয়া কৃপা করি কর মোরে পদ ধুলি সম তোমার সেবক করো তোমার সেবন। হ্যাঁ, ভগবানের কাছে মহাপ্রভু এই আরতেই জানাচ্ছেন যে আমি যেন জন্ম জন্মান্তরে তোমার সেবক হতে পারি। খুব ভালো। ইপসিত স্যার, আপনার সম্বন্ধে, আপনার ফ্যামিলি লাইফ সম্বন্ধে একটু। ফ্যামিলি লাইফ বলতে আমার ছোটবেলা কাটে বাবা মাস্টারমশাই ছিলেন, একটু তত্ত্বাবধানেই কেটেছে। হ্যাঁ, তো তারপরে পড়াশোনা শেষ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসি, এলআইসিতে যুক্ত হই। এই কাজ আমাকে একটা জিনিস দিয়েছে হয়তো, যেটা অন্য কোথাও দিতে পারতো না, সেটা হচ্ছে আপনার লোকের সঙ্গে মেশা। আমি আমার কাজ বলতে লোকের কাছে পৌঁছানো, তাদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলা, আমাদের যে সংস্থানের যে মেন মোটিভ সেগুলো তাদের সামনে তুলে ধরা, এইগুলো মাধ্যমে মানুষের সঙ্গে পরিচয় হওয়া, একটা আলাদা ভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়া, তাদের দরকারে তাদের পাশে দাঁড়াতে পারা, মানে এবং তাদের কাছে যে ভিড়তে ভালোবাসাটা আসে, সেটা হচ্ছে সবথেকে বেশি প্রাপ্ত। এইটা হয়তো আমার অন্য কোথাও আমি হয়তো পেতে পারতাম না। দাদার মতো আমি হয়তো আধ্যাত্মিক ভাবে অত সমৃদ্ধ নই, কিন্তু আমি আমার এই কর্মের মাধ্যমে হয়তো কয়েকটা মানুষের কাছে যতটাই পৌঁছাতে পারছি, সেটাই আমার কাছে একটি উপলব্ধি। এবং আমার মনে হয় যে যে কাজটা আপনারা করছেন বা আপনাদের মতো মানুষেরা করছেন, সেটা একটা কনসালটেন্সি সার্ভিস। আর কনসালটেন্সি আমাদের কর্পোরেট জগতে ওটাকে একটা হাই কোয়ালিটি জব ধরা হয়, যে মানুষের প্রবলেমটা বোঝা, সেই অনুসারে অ্যাডভাইস করা এবং সেটাকে এন্ড টু এন্ড ইমপ্লিমেন্টও করা, সবটা আপনারা করে দেন একদম, তাই না? তো এইটা একটা হাই কোয়ালিটি জব হিসেবেই থাকুক, এর সম্মানটা যেন বজায় থাকে। মানুষ যেমন এলআইসি এজেন্ট বা এলআইসি অ্যাডভাইসার বা এলআইসি অফিসারদের সেই নজরেই দেখে, সেই যে নজরে ওনার মানে যে সম্মানটা ওনাদের প্রাপ্য। এটা আমি অনুরোধ করবো যারা শুনছেন তাদেরকে। আমি শেষ করবো একটা গান দিয়ে, উজ্জ্বল থেকে অনুরোধ করবো একটা যে কোনো তোমার পছন্দের 2 লাইন হলেও এটা শুনে আমরা অনুষ্ঠানটি আজকে শেষ করব। আচ্ছা, 2 লাইনই করছি, মানে পুরোটা এই মুহূর্তে হ্যাঁ, আমার স্মরণে আসছে না। হ্যাঁ, তো এটার একটাই মানে সেটা হচ্ছে
শুধু মানুষ জন্ম পেয়েছেন মানে সেখানে শুধু আপনি হরি ভজনা করে যান। হুম হ্যাঁ, এটাই আমাদের একমাত্র পথ, একমাত্র মত, একমাত্র কর্তব্য আর কি। হুম ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বলো তার নাম। ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বলো তার নাম। ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণধন, ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণধন, ভুবন মোহন শ্যাম। ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণধন, ভুবন মোহন শ্যাম। ভজ ভজ হরি মন দৃঢ় করি, মুখে বলো তার নাম। বাহ, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। আমি এটাই অনুরোধ করব দর্শকদের যে সঠিক জিনিসে নিজে যাচাই করে নিজের বিচক্ষণতা লাগিয়ে তারপরে সেটার উপর ভরসা করতে শুরু করুন, আর জিনিসগুলো সম্বন্ধে অ্যাওয়্যার হন, এটুকুই অনুরোধ করবো। এলআইসি সম্বন্ধে আপনারাও নিশ্চয়ই সেম কথা বলবেন, কনক্লুডিং লাইন্স। অবশ্যই প্রত্যেকটা জিনিসকে আপনি নিজে প্রথমে শুনুন, জানুন, যাচাই করুন। অনেকজনে তো অনেক কিছু বলবে, আপনার ব্যাপারে কোনটা সঠিক সেটা আপনি ছাড়া আর কেউ বলতে পারবে না। আপনি জাজ, আপনি ইমপ্লিমেন্টার, আপনি সব। কোনো দরকারে অবশ্যই আমরা আছি এবং আপনাকে আগেও যেন আগামী সময় সার্ভ করতে পারি, এইটাই চেষ্টা করব। ধন্যবাদ। হ্যাঁ, আমি এইমাত্র গানের মাধ্যমে হরিকথা স্মরণ করতে বলতে বললাম, কিন্তু তার সঙ্গেও আমাদের এটা খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা সংসারী জীব এবং আমরা প্রত্যেকেই পরিবার নিয়ে থাকি, তাই পরিবারের কথা ভেবে, সংসারের কথা ভেবে, হ্যাঁ, আমাদেরকে এই এলআইসি বলুন বা এই মানে জীবন বীমা বলুন, হ্যাঁ, এগুলোর দিকেও মানুষের কিন্তু নজর দেওয়া উচিত। হ্যাঁ, কারণ ভগবান আমাদের জন্ম দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে, হুম কিন্তু লালন পালন, আমাদের সংসারের লালন পালন ঈশ্বর অবশ্যই দেখবেন, কিন্তু তাও আমাদের সাংসারিক জীবনে, আমাদের মনুষ্য জীবন হিসেবে, আমাদের মানুষ হিসেবে আমাদের এগুলো কর্তব্য পালন করতে হবে। একদমই তাই, একদমই তাই, ভগবত গীতাও তাই বলছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে হজা রেডিওতে সময় দেওয়ার জন্য। আরেকবার আমি সবাইকেই আগামী নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আর আগামীকাল যে বড়দিন আছে, সেই বড়দিনে সবাই মিলে ভালো থাকুন, সবাই ভালোভাবে সেলিব্রেট করুন। ধন্যবাদ।